ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ডেমো ক্যাম্পের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আপনি যদি প্রথম এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সিরিজের প্রথম ভিডিও থেকেই দেখা শুরু করুন, কারণ না হলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম রিসার্চ, প্ল্যানিং এবং রিকোয়ারমেন্টস নিয়ে, এবং ইউএক্স তৈরি করার জন্য যে রিসার্চগুলো দরকার, রিকোয়ারমেন্টসগুলো দরকার, সেইগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এই লেকচারে আমাদের রিকোয়ারমেন্টস নিয়ে কিছু আলোচনা করার দরকার ছিল বা কথা ছিল, কিন্তু রিকোয়ারমেন্টস নিয়ে আলোচনা করার পূর্বেই আমি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মূলত এই কোর্সের জন্য ইররিলেভেন্ট, তারপরেও আমি আনতে চাচ্ছি। সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এখান থেকে অনেক বেশি কিছু ইনফরমেশন আপনারা পাবেন, যেটা আপনাদের ফিউচারে অনেক বেশি কাজে লাগবে। প্রত্যেকটা কিছু বানানোর পূর্বেই, যে কোনো কিছু বানানোর পূর্বেই আপনার একটা প্রসেসের দরকার পড়ে। আপনারা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নাম শুনে থাকবেন, আবার আপনারা এটাও শুনে থাকবেন যে কেউ এখন ডেভেলপমেন্ট করতে পারে। ইয়েস, যে কেউ ডেভেলপার হতে পারে, আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেও ডেভেলপার হয় বা ডেভেলপমেন্ট করে। তাহলে ডিফারেন্সটা কী? বা আমি যদি একটা সফটওয়্যার প্রথম থেকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে চাই, তাহলে সেই প্রসেসগুলো কী হবে? এক্ষেত্রে দুই ধরনের প্রসেস হতে পারে। একটা হচ্ছে কম বাজেটের সফটওয়্যার ডেভেলপ করার জন্য এক ধরনের প্রসেস, আর একটা হচ্ছে বেশি বাজেটের সফটওয়্যারের ক্ষেত্রে অন্য ধরনের প্রসেস। ফর এক্সাম্পল, আপনাকে তৈরি করতে বলা হলো এই রকম একটা বাড়ি, যেটা গ্রামের বাড়ি, টিন দিয়ে, দোতলা ঘর দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশ কাঠ এগুলো দিয়েই, বাঁশ কাঠ টিন এগুলো ব্যবহার করেই বাড়িটা তৈরি করতে হবে। আপনি এখন বলুন যে এই বাড়িটা তৈরি করার জন্য কি আমাদের কোনো ইঞ্জিনিয়ারিংয়ের দরকার আছে? অবশ্যই কিছুটা ইঞ্জিনিয়ারিংয়ের দরকার আছে, যেটা আমরা কমন সেন্স ব্যবহার করলেই পেয়ে যাব, কিন্তু এক্সট্রিম লেভেলের ইঞ্জিনিয়ারিংয়ের দরকার নেই, যেটার জন্য আমাদের পড়াশোনা করে আসতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে একই জায়গার ওপরে বলা হলো এরকম একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে, তখন কি করতে হবে? তখন কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে শরণাপন্ন হতেই হবে, এবং একটা মোটা অঙ্কের টাকা ইঞ্জিনিয়ারকে প্রোভাইড করতে হবে শুধুমাত্র একটা কাগজ, সাদা কাগজে কিছু আঁকিবুকি এঁকে দিবে তার জন্য। তো ব্যাপারটা এরকমই সফটওয়্যারের ক্ষেত্রেও আমাদের ব্যাপারটা 100% সেম। যদি আমাদের সফটওয়্যার বাজেট 10-15 লাখ 20 লাখ টাকা হয়, ইন দ্যাট কেস আমরা ওই সেম ক্যাটাগরির একটা সফটওয়্যার চুজ করব, বা 8-10টা সফটওয়্যার অনলাইন থেকে দেখে কাছাকাছি লেভেলের একটা সফটওয়্যার তৈরি করে দিব। আমাদের অত বেশি প্রসেসের দরকার নেই, কারণ এত কম টাকা বাজেটের জন্য কেউ খুব বেশি রিসার্চ করে না। কিন্তু যখনই ওই সেম প্রোডাক্টটাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য তৈরি করতে হবে, এবং একটা ব্র্যান্ড আপনাকে বলবে এই সফটওয়্যারটা তাদের জন্য তৈরি করে দিতে, এবং যেই সফটওয়্যারটা জিরো ফল্ট টলারেন্স হবে, সেই ক্ষেত্রে আপনার দরকার পড়বে অবশ্যই ইঞ্জিনিয়ারিং। কোটি কোটি টাকার সফটওয়্যারের জন্য অবশ্যই আপনার দরকার পড়বে ইঞ্জিনিয়ারিং। তো সেই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিছু প্রসেস, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কিছু প্রসেস মেনটেন করা হয়। আপনারা উইকিপিডিয়া ঘাটলেই এই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারবেন। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এটা আপনাকে যে প্রথম যে উইকিপিডিয়ার লিঙ্কটা দিবে, আমি সেই লিঙ্কটাতেই চলে এসেছি। তো আসলে এই ডকুমেন্টসের ভিতরে অনেক কিছু বলা থাকলেও আমাদের এত কিছু দরকার নেই, কারণ যেহেতু এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স না। এখান থেকে আমি জাস্ট একটা জিনিসই বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ইমেজটা। নিচে অবশ্যই আপনি প্রত্যেকটা এসডিএলসি মডেল সম্পর্কে জানতে পারবেন। এসডিএলসি মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আর ম্যাথডস আছে, বিভিন্ন রকম ম্যাথডস বা মডেল যাই বলেন, ওয়াটারফল মডেল, স্পাইরাল মডেল, তারপরে হচ্ছে অ্যাজাইল, প্রচুর ডিফারেন্ট মডেলস আছে। যেখানে এখন অ্যাজাইলটাকেই সবাই প্রায়োরিটি দিয়ে থাকে, অলমোস্ট সব কোম্পানি, বড় বড় কোম্পানি অ্যাজাইল ফলো করে। তো আমাদের সেটার দিকে যাওয়ার দরকার নেই, আমাদের দরকার এই ইমেজটা একটু ব্যাখ্যা করা। যে কোনো একটা সফটওয়্যার প্রজেক্ট শুরু হয় রিকোয়ারমেন্টস থেকে। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা কী। রিকোয়ারমেন্টসে সবসময় ক্লায়েন্টস আমাকে দিয়ে দিবে এমনটা না, ক্লায়েন্টস আমাকে একটা বেস রিকোয়ারমেন্টস দিবে। সেই রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে আমাদেরকে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস খুঁজে বের করতে হবে, প্রজেক্টের স্কোপ খুঁজে বের করতে হবে। এমন অনেক রিকোয়ারমেন্টস আছে যে রিকোয়ারমেন্টসগুলো ইউজার আমাকে দিবে না, মানে ক্লায়েন্ট আমাকে দিবে না, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারকারী আবার দুই ধরনের হতে পারে। একজন হচ্ছে যে ক্লায়েন্ট, সে নিজেই সফটওয়্যারটা ব্যবহারকারী হতে পারে, আবার ইন্ড ইউজার থাকতে পারে। ফর এক্সাম্পল, একটা কোম্পানি, তাদের জন্য একটা আমি ডেভেলপার আমার কাছে এসছে তাদের জন্য একটা রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। ইন দ্যাট কেস ক্লায়েন্ট কিন্তু ব্যবহারকারী না, ব্যবহারকারী আলাদা। ব্যবহারকারী আমার আপনার মতো সাধারণ জনগণ, যারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সুযোগ সুবিধা ভোগ করবে, রাইড শেয়ারিং সিস্টেমটা অ্যাপ্লাই করবে তাদের লাইফে। তো
রিকোয়ারমেন্টস খুব ইম্পর্টেন্ট এবং আজকে আমরা মূলত রিকোয়ারমেন্টস নিয়ে আলোচনা করব। রিকোয়ারমেন্টস গ্যাদার করা কমপ্লিট হয়ে গেলেই আমরা চলে যেতে পারি ডিজাইন ফেজে। এক্ষেত্রে ডিজাইন ফেজ বলতে যদি এখানে লেখা না থাকতো তাহলে অনেকেই হয়তো ফিল করতেন যে এবার বোধহয় আমার ইউআই ইউএক্সের ডিজাইন করতে হবে, বাট দিস ইজ নট। এই ডিজাইন বলতে আসলে বোঝানো হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার, সিস্টেম ডিজাইন বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যা যা প্রসেস আছে, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে চলবে, কোথায় চলবে, কিভাবে স্কেলিং হবে, এর ভিতরে কোডের আর্কিটেকচারটা কী হবে, সব কিছু এই ডিজাইন ফেজের ভেতরে। মানে কোড করার পূর্বে কোডের সমস্ত প্ল্যান পরিকল্পনা থাকবে এই ডিজাইন ফেজের ভেতরে। আরও সহজ করে বলতে গেলে আপনি একটা গাছ কাটবেন, গাছ কাটার জন্য পূর্ব পরিকল্পনা, গাছের কিভাবে কাটবেন সেই পরিকল্পনা, প্লাস হচ্ছে যে আপনার করাতটা ধার করা, সেই সব কিছুতে ডিজাইন ফেসের অন্তর্ভুক্ত। যদিও নাম ডিজাইন, কিন্তু ইটস নট ডিজাইন, এটা সিস্টেম ডিজাইন বা আর্কিটেকচার ডিজাইন, কোড বা ইউআই ডিজাইন না। ওকে, এর পরের ফেজ যেটা, সেটাই হচ্ছে মূলত ইমপ্লিমেন্টেশন বা ডেভেলপমেন্ট। ইমপ্লিমেন্টেশন ফেজে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি। অ্যাজ ইউজুয়াল আমরা যত কোডিং দেখি, রিয়্যাক্টের ফ্রেমওয়ার্ক দেখি, রিয়্যাক্ট শিখি, লারাভেল শিখি, জ্যাঙ্গো শিখি, নোডজেস শিখি, সব শিখি শুধুমাত্র এই ফেজটাতে কাজ করার জন্য। অর্থাৎ আমার সব কিছু প্ল্যানিং রেডি, এবং এবার যে আমি সরাসরি কোড করব, কোড করে একটা ভিজুয়াল আউটপুট কিছু একটা পাবো। এই ইমপ্লিমেন্টেশনের ভেতরে আমার ইউআই তৈরির কাজ থাকতে পারে, এই ইমপ্লিমেন্টেশনের ভেতরে আমার ইউআই ইউএক্সের কাজ, ফ্রন্ট ইন্ডের কাজ, ব্যাক ইন্ডের কাজ, মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ, সব কাজ এর ভেতরে থাকতে পারে। মূল কথা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আমাদের দরকার ভেরিফিকেশন। ভেরিফিকেশন মানে বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এসকিউএ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, ইন্ড ইউজার টেস্টিং, ইউজাবিলিটি টেস্টিং, হাজার হাজার রকমের টেস্টিং আছে। সমস্ত টেস্টিং ফেজটা হচ্ছে ভেরিফিকেশন। আমি যে একটা এপিআই তৈরি করেছি, সেই এপিআইটা কতজন ইউজারকে কনকারেন্টলি সাপোর্ট দিতে পারবে সেটা টেস্টিং আছে। এপিআই টেস্টিং, লোড ব্যালেন্সিং টেস্টিং, অসংখ্য রকমের টেস্টিং। মানে ওই যে বললাম, একটা বড় অ্যাপ্লিকেশনে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, সেই কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরে কোনো একটা কোম্পানি বা কোনো একজন ক্লায়েন্ট কখনোই চাইবে না তার ভেতরে 1% ফল্টও থাক, সে জিরো ফল্ট টলারেন্স হবে তার অ্যাটিটিউড। এটাই তো স্বাভাবিক, তাই না? তো একটা অ্যাপ্লিকেশন সর্বনিম্ন ফল্ট টলারেন্স যদি আপনি প্রোভাইড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর টেস্টিং করতে হবে, সব রকমের টেস্টিং করে তারপরে আপনি সেটাকে ডেলিভার করতে পারেন। অ্যান্ড ফাইনালি ভেরিফিকেশন ফেজের পরেই মূলত আমার প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়ে যায় মার্কেটের জন্য, ইউজারের জন্য। তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মেইনটেনেন্স। আপনি যতই জিরো ফল্ট টলারেন্স বলেন না কেন, ফল্ট আপনার থাকবেই, এবং যেই ফল্টগুলো খুবই আজিব ফল্ট সফটওয়্যারের ক্ষেত্রে, মনে হবে যে আরে এইটা কেন চোখে বাঁধলো না, ইউজারের চোখেই কেন বাঁধলো, ডেভেলপারের চোখে কেন বাঁধলো না, এরকম সিচুয়েশন তৈরি হবেই, এবং সেটা মেনটেন করতে হবে। মেনটেন্স বলতে আসলে শুধুমাত্র যে বাগ ফিক্সিং করতে হবে এমনটা না, নতুন নতুন ফিচার আসতে পারে, সেই ফিচার্সগুলো আপডেট করতে হবে। ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াসলি, সো আমার সার্ভার স্কেল করতে হবে। মেনটেন্যান্সের ভেতরে অনেক কিছুই পড়ে। সো দিস ইজ দ্য প্রসেস টু ডেভেলপ এ সফটওয়্যার। একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে টপ টু বটম এই প্রসেসটা ফলো করা হয়। এখন এই প্রসেসটার ভেতরে আবার অনেক রকম মডেলস আছে। একটু আগে যেটা বলছিলাম, অ্যাজাইল, ওয়াটারফল, এসডিএলসির অসংখ্য মডেল আছে, যেটা খুশি আপনি সেটা ফলো করতে পারেন। এই বিষয়গুলো আসলে একটা লেকচারের ভেতরে কভার করা সম্ভব না, কারণ এই নিয়ে একটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের, তাই না? আপনারা সবাই জানেন সেটা। তো এক লেকচারে বা 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট লেকচার দিয়ে আসলে সেটা সব শেষ করা সম্ভব না। এই লেকচারটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে রিকোয়ারমেন্টসের গুরুত্ব বোঝানো, এবং একটা সফটওয়্যার যে শুরু হয় রিকোয়ারমেন্টস দিয়ে, সেটাই বোঝানো ছিল এই ডকুমেন্টসের বা এই লেকচারের মূল উদ্দেশ্য। এখন যদি আপনার ইন্টারেস্ট জাগে যে একটা সফটওয়্যার কীভাবে তৈরি হয়, একটা সফটওয়্যারের যে প্রসেসগুলোর কথা বললাম, প্রসেসগুলো কীভাবে কাজ করে, এর ভেতরে কী কী কাজ আছে, একটা সফটওয়্যারের এস্টিমেট কীভাবে করতে হয়, টাইম এস্টিমেট, বাজেট এস্টিমেট, ইন দ্যাট কেস আপনি দুইটা বই পড়তে পারেন। আমি রিকমেন্ড করবো এই দুইটা বই। একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা 10th এডিশন, আমার কাছে 8th এডিশন আছে। আপনি 10th এডিশন যদি পান, নিয়ে নিতে পারেন। সামারভিলের বই, এটা খুবই ভালো একটা বই। নীলক্ষেতে গেলেই হয়তো আপনি বইটা পেয়ে যাবেন, এবং ইউনিভার্সিটিতে এই বইটা পড়ানো হয়। 1000 পৃষ্ঠার কাছাকাছি একটা বই, তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সামারাইজ করা হয়েছে এই বইটাতে। এই বইটারই কোলোন আর একটা বই, দুইটা বই প্রায় কাছাকাছি, দুইটা ডিফারেন্ট রাইটারের। সেটা হচ্ছে এখানে কি বলছে, আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিশনার্স অ্যাপ্রোচ, এটা হচ্ছে খুবই ভালো একটা বই।
এই বইটাও আপনারা পড়তে পারেন। এটা হচ্ছে প্রেসম্যানের, রগারেস প্রেসম্যানের বই। এই দুইটা বই আপনি নীলক্ষেতে পেয়ে যাবেন, নীলক্ষেত থেকে কালেক্ট করে নিয়ে পড়তে পারেন। এবং এখানে আপনি কি পাবেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওভারভিউ পাবেন। আপনি হোল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবেন না। যেমন রিকোয়ারমেন্টসের কথা বলছি, আপনি এই বইটার ভেতরে রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই সেখানে রিকোয়ারমেন্টসের ওপরে 3 থেকে 4টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু রিকোয়ারমেন্টস নিয়ে যদি আপনি স্পেসিফিকভাবে জানতে চান, সেই ক্ষেত্রে আবার রিকোয়ারমেন্টসের ওপরেই আলাদা একটা বই রয়েছে। সো অনেক পড়াশোনা, এত পড়াশোনা সবাই করতে চায় না। যদি আপনি চান, সেই ক্ষেত্রে আপনার জন্য সাজেশনটা। এইবার আমরা চলে যাই আজকের টপিক্সে। আজকের টপিক্সটা ছিল মূলত কী ছিল টপিক্স, আমি ভুলে গেছি টপিক্স কী ছিল। টপিক্স ছিল হচ্ছে রিকোয়ারমেন্টস। আজকে আমরা রিকোয়ারমেন্টস কালেক্ট করবো। রিকোয়ারমেন্টসের কথা আসলে একটা কথা আসে, সেটার নাম হচ্ছে SRS, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পূর্বেই একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করতে হয়। সেই ডকুমেন্টটা বিভিন্ন সফটওয়্যার ভেদে ভিন্ন হয়, কিন্তু আর্কিটেকচারটা সবার জন্যই প্রায় সেম হয়। একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের জন্য দেখা যাচ্ছে যে ওই রিকোয়ারমেন্টসের বইটা 10 পেজ, 15 পেজ, 20 পেজের হয়। আবার দেখা যাচ্ছে যে একটা ERP সফটওয়্যারের জন্য সেটা 1200, 1500, 2000 পেজেরও হতে পারে। এই বইটা হচ্ছে আলটিমেট বুক, যেই বইটা দেখে আপনার UI/UX ডিজাইনার বুঝতে পারবে তাকে কী করতে হবে, ফ্রন্ট ইন ডিজাইনার ডেভেলপার বুঝতে পারবে তাকে কী করতে হবে, ব্যাক ইন ডেভেলপার বুঝতে পারবে তাকে কী করতে হবে, সিস্টেম ডিজাইনার বুঝতে পারবে তাকে কী করতে হবে, একজন সফটওয়্যার আর্কিটেক্ট বুঝতে পারবে তাকে তার কোড আর্কিটেক্ট কীভাবে করতে হবে। আলটিমেটলি এটা আমাদের একটা প্রজেক্টের সব কিছু। এর ভেতরেই প্রজেক্ট সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আছে। এমনকি ফিউচারে কী কী আপডেট আসতে পারে তারও একটা বর্ণনা এর ভেতরে দেওয়া থাকে। সো আমি প্রথমে একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা SRS-এর স্যাম্পল আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তারপরে আমরা ন্যানো কনভার্টারের জন্য, আমাদের কনভার্টারের জন্য একটা বেসিক SRS, সব কিছু দিয়ে না, অল্প কিছু দিয়ে তৈরি করেছি, সেটা তারপরে দেখব। ওকে, তাহলে প্রথমে একটা SRS-এর স্যাম্পল দেখা যাক। তো SRS-এর এটা ফার্স্ট পেজ, সফটওয়্যার ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি ইন্টারনেট থেকে এটা পেয়েছি, তো এটা ইজি মনে হয়েছে আমার কাছে, এটার জন্য আমি এটা ডাউনলোড করেছি। কারণ এটা যদি আমি ম্যানুয়ালি সব কিছু তৈরি করতে চাই, আমার অনেক বেশি সময় ইনভেস্ট করতে হবে, যে কারণে আসলে আমি ইন্টারনেটকেই ভরসা হিসেবে নিয়েছি। এবং আমি ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিয়ে দিব, আমি ডেসক্রিপশন বক্সে গিটহাবের লিঙ্ক, অ্যাকচুয়ালি গিটহাব না, গুগল ডক্সের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট ক্রিয়েটেড বাই SM9, সোর্স ইন্টারনেট, ডেট, আজকের ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস সবার প্রথমে যে কোনো ডকুমেন্টস তৈরি করার পূর্বেই দরকার হয় হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখান থেকে আমি একটা ওভারভিউ পেয়ে যাব যে আমার এই ডকুমেন্টসের ভেতরে কী কী আছে। প্রথমে আছে ইন্ট্রোডাকশন, তারপরে আছে ওভারঅল ডেসক্রিপশন, এগুলোকে বোল্ড করা হয়নি, এক্সটার্নাল ইন্টারফেসেস, তারপরে সিস্টেম ফিচার্স, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, আদার রিকোয়ারমেন্টস, আরও কিছু স্পেশাল ফিচার্স থাকতে পারে, কিন্তু এই কয়েকটা হচ্ছে ন্যূনতম। এই ন্যূনতম বিষয়বস্তুগুলোই আমি এখানে যুক্ত করেছি। ইন্ট্রোডাকশনের ভিতরে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন পারপোজ অফ দ্য ডকুমেন্ট হবে, এখানে এটা লিখতে ভুলে গেছি, ডকুমেন্ট। সো এই ডকুমেন্টের আসলে গুরুত্বটা কী, দরকারটা কী, সেইটা আমি প্রথমেই বলে দিব। তারপর ডকুমেন্ট কনভেনশনস, ডকুমেন্টের কনভেনশনটা কী হওয়া উচিত, ইন্টেন্ডেড অডিয়েন্স এবং রিডিং সাজেশন, এই ডকুমেন্টসটা পড়ার কিছু সাজেশন দিচ্ছে, কারা এই ডকুমেন্টসটা পড়বে তাদের কথা বলা হচ্ছে। প্রজেক্ট স্কোপ, একটা প্রজেক্ট, যেই প্রজেক্ট আমি করতে চাচ্ছি, ইন দ্যাট কেস সেটা হচ্ছে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমের কী কী স্কোপস আছে, রেফারেন্সেস, এই প্রজেক্টটা করার জন্য আমি কোথা থেকে রেফারেন্স কালেক্ট করতে পারি, আর কোন অ্যাপ্লিকেশনস দেখতে পারি, সেটার কথা বলা হচ্ছে। এবার আসবে হচ্ছে ওভারঅল ডেসক্রিপশন। ওভারঅল ডেসক্রিপশনের ভেতরে প্রোডাক্ট পার্সপেক্টিভ, মানে প্রোডাক্টের ভেতরকার কী কী জিনিস থাকতে পারে, প্রোডাক্টের ফিচার্স কী কী হতে পারে, ইউজার ক্লাসেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এর ইউজার কারা, এরা কী করবে না করবে, ইউজারের কাজ কী হবে, অপারেটিং এনভায়রনমেন্ট, কোন কোন এনভায়রনমেন্টে এটা অপারেট করা হবে, সেটা কি উইন্ডোজে অপারেট করবে নাকি ক্রস প্ল্যাটফর্ম হবে, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স সব জায়গায় হবে, নাকি এটা ওয়েবে কাজ করবে, নাকি এটা মোবাইল অ্যাপ্লিকেশন হবে। দিস ইজ কল্ড অপারেটিং এনভায়রনমেন্ট। এরপরে হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট, ইউজার কোন এনভায়রনমেন্ট ব্যবহার করবে। দেখা যাচ্ছে সিস্টেম এটা চলবে লিনাক্সে, কিন্তু ইউজার আসলে কোন এনভায়রনমেন্টে এটা রান করবে, সে কি ফোন থেকে অ্যাক্সেস করবে নাকি ওয়েব থেকে অ্যাক্সেস করবে। ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্রেন্টস, এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে গেলে আমাদের কী কী কনস্ট্রেন্টস আসতে পারে, ডিজাইন করতে গেলে কী কী কনস্ট্রেন্টস আসতে পারে, মানে কনস্ট্রেন্টস বলতে আসলে সমস্যা বা প্রবলেম কী কী আসতে পারে, ইমপ্লিমেন্ট করতে গেলে কী কী প্রবলেম আসতে পারে। অ্যাজাম্পশনস অ্যান্ড ডিপেন্ডেন্সিস, এখানে আমি কিছু অ্যাজাম করতে পারি, আমার কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে, যে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে গেলে আমার এর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে গেলে আমার ওরাকল ডেটাবেজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, এরকম প্রচুর ডিপেন্ডেন্সি থাকতে পারে। এরপর আসে হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেসেস। এক্সটার্নাল ইন্টারফেস বলতে আমি যখন এই সিস্টেমটা ডেভেলপ কমপ্লিট করব, এটা আমি কোথায় ডেপ্লয় করব, এই ক্ষেত্রে আমার হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছুরই প্রয়োজন হতে পারে। যেমন হচ্ছে ইউজার ইন্টারফেস একটা এক্সটার্নাল ইন্টারফেস, সেটা
একটু আগেই বললাম এটা অপারেটিং এনভায়রনমেন্টের ভেতরেও আছে, তারপরে ইউজার যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করবে, আমার ইউজারের জন্য কতগুলো ইন্টারফেসে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে, শুধুমাত্র ওয়েবে, মোবাইলে, নাকি অলমোস্ট সব প্ল্যাটফর্মে, সেটাও একটা ইউজার ইন্টারফেস। দেন হচ্ছে হার্ডওয়্যার ইন্টারফেস, এই অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় ব্যবহার হবে, বা আমি যখন ডেপ্লয় করব কোন সার্ভারে, সেই সার্ভারের ইটা কী হবে, কনফিগারেশনটা কী হবে, সফটওয়্যার ইন্টারফেসেস, সফটওয়্যার আর কী কী লাগবে এই পুরো প্রসেসটা করার জন্য, কমিউনিকেশন প্রোটোকলস ইন্টারফেসেস, আমার এই সিস্টেমে কি রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন আছে কি না, যদি থাকে তাহলে আমার ওয়েব সকেট লাগবে, নাহলে HTTP লাগবে, নাহলে আরও 10টা নেটওয়ার্কিং প্রোটোকলস লাগতে পারে, FTP লাগতে পারে, কী কী প্রোটোকলস লাগবে সব কিছু ডিটেলস এখানে থাকবে। সিস্টেম ফিচার্স, এবার আমরা সিস্টেম ফিচার্স নিয়ে আলোচনা করবো। আমার সিস্টেমে কী কী ফিচার্স থাকবে, ফিচার্স এ, ফিচার্স বি, ফাংশনাল রিকোয়ারমেন্টস, ডেসক্রিপশন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে হচ্ছে আমরা ডেসক্রাইব করব। এরপর নন ফাংশনাল, যেমন হচ্ছে পারফরমেন্স, আমার সিস্টেমের পারফরমেন্স কী হবে, সেফটি কী হবে, সিকিউরিটি কী হবে, কোয়ালিটি অ্যাট্রিবিউটস কী কী থাকবে, প্রজেক্ট ডকুমেন্টেশন, ইউজার ডকুমেন্টেশন, প্রজেক্ট ডকুমেন্টেশন পরবর্তীতে ডেভেলপাররা কাজে লাগাবে, ইউজার ডকুমেন্টেশন ইউজাররা ব্যবহার করবে, কাইন্ড অফ ইউজার ম্যানুয়ালের মতো, ঠিক আছে। আদার রিকোয়ারমেন্ট যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্সে টার্মিনোলজি, গ্লোসারি, যেমন এখানে যে টার্মসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই জায়গাটাতে। তারপরে পরবর্তীতে আর কি কি ডিটারমাইন করতে হবে, আর কি কি ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলো অ্যাপেন্ডিক্সের ভেতরে আমি দেখে রাখতে পারি। এগুলো হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট, একটা বেসিক SRS-এর স্ট্রাকচার, এবং এখানে প্রত্যেকটা ডকুমেন্টস, প্রত্যেকটা ফিচার্সের ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে শুধুমাত্র ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এছাড়াও ইউজ কেস ডায়াগ্রাম, আরও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, অসংখ্য ডায়াগ্রাম আসতে পারে, যেগুলো আপনারা ওই বইগুলো পড়লে ব্যাপারগুলো ইজিলি বুঝতে পারবেন। যদিও আমাদের স্কোপের ভেতরে, আমাদের এই কোর্সের স্কোপের ভেতরে এগুলো যায় না, তাই আমি আসলে ইন ডিটেলসে যাচ্ছি না, অ্যাটলিস্ট ডেমো ক্যাম্পে তো নাই। আর এবার এই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখার পরে আমার মনে হলো যে আমাদেরও একটা SRS তৈরি করা দরকার। তবে সময় স্বল্পতার কারণে আমি আসলে ইন ডিটেলসে যাচ্ছি না, আমি অল্প কিছু কাজ করছি। আমি অল্প কিছু কাজ বলতে প্রজেক্ট স্কোপ নিয়ে কাজ করছি, রেফারেন্স নিয়ে কাজ করছি, প্রোডাক্ট পার্সপেক্টিভ আর ফিচার্স নিয়ে কাজ করছি। বাকিগুলো আপনারা যদি মনে করেন যে আপনারা এই স্যাম্পলটা দেখে আপনার প্রজেক্টের জন্য একটা SRS তৈরি করবেন, কমপ্লিট SRS আপনি তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে স্যাম্পল এবং আমাদের ন্যানো কনভার্টার SRS-এর যেই রিকোয়ারমেন্টসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এখানে আমি বলেই দিয়েছি, উই আর স্কিপিং অল দ্য নেসেসারি স্টেপস অ্যান্ড জাস্ট ইনক্লুডিং দ্য বেস রিকোয়ারমেন্টস। আমরা শুধুমাত্র বেস রিকোয়ারমেন্টসগুলোকে কানেক্ট করছি। ইন দ্যাট কেস আমাদের প্রজেক্ট স্কোপটা কি? দ্য পারপোজ অফ দিস প্রজেক্ট ইজ টু সলভ নাম্বার সিস্টেম কনভার্সন প্রবলেম। আমরা নাম্বার সিস্টেম কনভার্সন প্রবলেম সলভ করতে চাচ্ছি। হেয়ার ইউজার্স ক্যান ইজিলি ইনপুট অ্যান্ড টাইপ of number here users can easily input any type of number and get equivalent other types of numbers instantly. এক ধরনের নাম্বার ইউজার দিবে, আদার টাইপের নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাবে। অলসো দে ক্যান কনভার্ট টেক্সট টু বাইনারি অ্যান্ড ভাইস ভার্সা, বাইনারি টু টেক্সট, এইটা করতে পারবে। দিস ইজ দ্য প্রজেক্ট স্কোপ। খুবই ছোট্ট একটা প্রজেক্ট, তাই স্কোপটা খুবই ছোট। একটা একটা কমার্স প্রজেক্টের জন্য, একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, বা হচ্ছে একটা গুগল ক্লাসরুমের মতো সার্ভিসের জন্য এই প্রজেক্ট স্কোপ অনেক বড় হতে পারে। এখানে আমি দিয়েছি রেফারেন্স, আমরা কিছু রেফারেন্স তৈরি করেছি, সেই রেফারেন্সটা এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে এই লিঙ্কটাতে আমি ক্লিক করলে আমি কোথা থেকে ডাটাটা পেলাম সেটা আসলে চলে গেলাম, যে আসলে আমি কোন রেফারেন্সটা ফলো করে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি করব। এই যে দেখেন এখানে নাম্বার সিস্টেম সম্পর্কে ইন ডিটেলস কিছু বলা হয়েছে, এটা হচ্ছে একটা রেফারেন্স। দেন আরও একটা আছে, সেটা হচ্ছে এইটা। এখানে একটা কনভার্টারের চেহারা দেওয়া রয়েছে, যেখানে আসলে আমার পছন্দ হয়নি এই চেহারাটা। ওকে, টু বি অনেস্ট এই চেহারাটা আমার পছন্দ হয়নি, কিন্তু আমি এটাকে রেফারেন্স হিসেবে রাখতে পারি। এখানে একটা বাইনারি নাম্বার ইনপুট দিতে হবে, বাইনারি নাম্বার ইনপুট দিয়ে যখন আমি কনভার্ট করব তখন বাকি নাম্বারগুলো ক্যালকুলেট হয়ে বের হয়ে আসবে। এবং এখানে বলে দিতে হচ্ছে যে আমি কোন নাম্বার থেকে কোন নাম্বারে যেতে চাই। তারপর ডেসিমেলে যদি যাই তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে যাচ্ছি, দেখেন আবার লোড নিচ্ছে। তার মানে মাল্টিপল পেজ এখানে রয়েছে। আমরা যেটা স্যাম্পলে দেখেছিলাম সেটা কিন্তু রিয়েল টাইম, সেখানে আমাদের কোনো কিছু সেট করতে হচ্ছিল না। আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসের ভিতরে একটা কথা ছিল যে লেস ইউজার ইন্টারাকশন, কিন্তু এখানে দেখেন আমাকে প্রত্যেকটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে যেতে গেলেই ইন্টারাক্ট করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে, এবং এটা পেজ রিফ্রেশ নিচ্ছে। সো এই ইন্টারাকশনটা দরকার না আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, কারণ ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে যে যত কম ইন্টারাকশন সম্ভব তত কম ইন্টারাকশনে করতে হবে। তারপরেও আমরা এটাকে স্যাম্পল হিসাবে রাখতে পারি, কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের অ্যাপ্লিকেশনের চেহারাটা কেমন হতে পারে, সেটা আমরা বুঝতে পারছি। ওকে, এর পরবর্তীতে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টসে চলে যাই। এবার হচ্ছে প্রোডাক্ট পার্সপেক্টিভ থেকে প্রোডাক্টের চাহিদাটা কী সেই বিষয়বস্তুগুলো আমরা আসলে এখানে উল্লেখ করেছি সব কিছু ডিটেইলসে।
ডিটেইলসে যে কোন কনভার্ট করতে গেলে কোন সিস্টেম থেকে কোন সিস্টেমে কনভার্ট করতে গেলে কী লাগে না লাগে ইচ অ্যান্ড এভরি ডিটেইলস আমরা আমাদের ডকুমেন্টসের সাথে যুক্ত করেছি, এবং যেটা মূলত আমি এই রেফারেন্স থেকেই কপি পেস্ট করে রেখে দিয়েছি। যদিও আপনি যখন একটা প্রজেক্ট করবেন সেক্ষেত্রে এই কপি পেস্ট করার চান্সটা থাকবে না, কারণ আপনি যখন একটা ইউনিক প্রজেক্ট করবেন তখন কোথা থেকে কপি করবেন, সব কিছু আপনাকে চিন্তা ভাবনা করে লিখতে হবে, যেটা সবসময় কপি পেস্ট করে চলে না। তো আমি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আমার এই অ্যাপ্লিকেশনটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবহার করবে না, তাই আমি কপি পেস্ট করতে পারছি, কিন্তু আপনারা করতে পারবেন না একটা ইউনিক অ্যাপ্লিকেশনের জন্য। আর এই তো এর ফাইনালি আমাদের কিছু প্রজেক্টের ফিচার্স দরকার, সেই ফিচার্সগুলো আমি এখানে লিখে রেখেছি আমাদের প্রজেক্টের জন্য। আমাদের প্রজেক্টের জন্য ফিচার্স হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ডেসিমাল টু অক্টাল কনভার্সন, ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। এরপরে হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন, বাইনারি টু অক্টাল কনভার্সন, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন, অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল, ফাইনালি টেক্সট টু বাইনারি, বাইনারি টু টেক্সট। এরপরে কী কাজ, মানে আমার কনভার্সন এখানেই শেষ। এরপরের কাজটা হচ্ছে রিসেট এভরি ফিল্ড, লেস অ্যামাউন্ট অফ ইউজার ইন্টারাকশন। এটা আমি আবার উল্লেখ করেছি কারণ আমার ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টসের ভেতরে এটা ছিল। আর রিয়েল টাইম কনভার্সন হতে হবে, কোনো বাটন টাটন ক্লিক করার দরকার হবে না, আমি ইনপুট দিব, অটোমেটিক্যালি কনভার্ট হতে হবে। আর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হতে হবে, মানে একটা পেজের ভেতরে এই সব কাজ হতে হবে। এখানে যেমন আমি কোনো কিছু চেঞ্জ করার সাথে সাথে বাকিগুলো রিফ্রেশ নিয়ে নিচ্ছে, সেই রিফ্রেশটা নেওয়া যাবে না, আমার এক পেজের ভিতরে সব কিছু হইতে হবে। এবং 4টা সিস্টেমের কনভার্সন আমি মানে 4টা মাত্র ফিল্ডেই করতে পারতে হবে, যেটা আপনারা অলরেডি স্যাম্পল অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেছেন। তার মানে এই অ্যাপ্লিকেশনটা কিছুটা চ্যালেঞ্জিং আমাদের জন্য, যেহেতু আমাদের কম্পিটিটররা ইন দ্যাট কেস এই কি যেন নাম, র্যাপিড টেবিলস হচ্ছে আমাদের কম্পিটিটরস। আমাদের কম্পিটিটররা যে কাজটা করার জন্য 4টা 5টা একাধিক পেজ ব্যবহার করছে, সেই সেম কাজটা আমাদেরকে একটা ছোট্ট ব্লকের ভেতরে করতে হবে। তার মানে ইউজার দেখতে পারবে অনেক কম ফিচার্স, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমাদের করতে হবে অনেক হার্ডওয়ার্ক, যেন এই অল্প একটু ইউজার ইন্টারফেসের ভেতরে আমরা সবগুলো কনভার্সনকে ফিক্স করতে পারি। ওকে, মানে এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য। তো দিজ আর আওয়ার রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশনটা ডিজাইন শুরু করব। এবং নেক্সট লেকচারে এই যে আমার রিকোয়ারমেন্টস আমি পেয়ে গেলাম, আমার একটা ওভারভিউ হয়ে গেল, আইডিয়া হয়ে গেল, এই আইডিয়ার উপর ভিত্তি করে আমরা ইউআই ইউএক্সের কাজটা করব। আর তারপরের লেকচারে যে আমরা হচ্ছে এটাকে প্রোটোটাইপ করব। প্রথমে ডিজাইন সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপরে সেই ডিজাইন সিস্টেমটাকে ফলো করে ইউআই ইউএক্স তৈরি করব, তারপরে সেই ইউআই ইউএক্স থেকে একটা প্রোটোটাইপ তৈরি করব। ফাইনালি আমরা সেটাকে HTML টেমপ্লেটে রূপান্তর করব, HTML CSS ব্যবহার করে, র HTML CSS কোড ব্যবহার করে। আর তারপরে সেটাকে Vue.js দিয়ে কনভার্ট করব। Vue.js দিয়ে কনভার্ট করার পরে আবার আমরা সেটাকে 2 থেকে 3 ভাবে অপটিমাইজ করব। প্রথমে র ওয়েতে Vue.js-এর কোড করে ফেলবো, এক পেজের ভেতরে সব কিছু করে ফেলবো, তারপরে সেটাকে কম্পোনেন্টস আকারে করব, এবং যতটা ভালোভাবে কোড অপটিমাইজ করা যায়, লেস অ্যামাউন্ট অফ কোড ব্যবহার করে বেস্ট আউটপুটটা পাওয়া যায়, বেস্ট রেজাল্টটা পাওয়া যায়, ম্যাক্সিমাম রেজাল্টটা পাওয়া যায়, সেটা করব। তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টের গোল, এবং ফাইনালি ডিপ্লয়মেন্ট তো থাকবেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সব শেষে প্রজেক্ট শেষ করার পরে একটা প্রজেক্টের জন্য প্রাইসিংটা কীভাবে করা উচিত সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। তো যদি আমাদের লেকচার ভালো লেগে থাকে তাহলে পুরোপুরি প্লেলিস্টটাই সবার সাথে শেয়ার করতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই, আনসাবস্ক্রাইব বাটনও আছে, আর যদি সাবস্ক্রাইব করেনি তাহলে বেল আইকনেও প্রেস করে রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।